বট বাহিনী কি জামাত ইসলামী এবং তার ছাত্র শিবির? হ্যাঁ, পরিপূর্ণভাবে 5 আগস্টের পরে তারা সেটাকে নিয়ন্ত্রণ করেছে। ছাত্র দলের কি বট বাহিনী আছে? না, ধরুন আপনার বিরুদ্ধে 10টা গুজব, এর মধ্যে একটা আবার সত্যি, ঘটনাটা ঘটেছে, আপনি সেটা স্বীকার না করে ওটাকেও গুজব বলে চালিয়ে দিয়েছেন কখনো? আমি নেচারের ডিমান্ডের বাইরে কোনো কাজই করি। ডাকসু ইলেকশন ফেয়ার ছিল? নো। ডাকসু নির্বাচনে ভূমিধস জয় যাদের হলো তাদের পেছনে বট বাহিনীর ভূমিকা ছিল? বিশাল ভূমিকা ছিল এবং শেষ পর্যন্ত ওই বট বাহিনী মেইনস্ট্রিম মিডিয়াকে তাদের লেভেলে নিয়ে যেতে সফল হয়েছে। যেখানে খোদ প্রধানমন্ত্রী নিজে অপতথ্যের শিকার হচ্ছেন, সেখানে আমরা কি করে আশা করতে পারি যে অপতথ্য থামাতে আমরা পারব? আর নেতৃত্ব মানে দায়িত্ব। আমি এমন ছাত্র নেতা না যে আপনি কাজ করবেন না আমি আপনার প্রশংসা করব। দর্শক, একটা সময় রাজনীতি ছিল রাজপথে, সভা সমাবেশে, এবং পরবর্তীতে আমরা দেখলাম সেটা কিছুটা টেলিভিশন টক শোতেও এসেছে। পক্ষ বিপক্ষ, যুক্তি তর্ক প্রজ্ঞা নানা কিছু দিয়ে একজন আরেকজনকে ঘায়েল করছেন খুবই শিষ্টাচার নিয়ে, এবং একটা পর্যায়ে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বড় বড় নেতারা দেশ চালাচ্ছেন। এই তো ছিল একটা ক্রোনোলজি, একটা অ্যালগোরিদম। কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনীতি যতটা রাজপথে, তার চাইতে বহু গুণে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন রাজনীতিবিদ তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেকে আছেন যারা অপতথ্যের পথ বেছে নেন। আমরা এই সময়ে তাদের নাম দিয়েছি বট বাহিনী। এখন রাজনীতিতে আসলে বট বাহিনী যদি আসে, বাড়তি আতঙ্ক তৈরি করে, তাহলে প্রশ্ন হচ্ছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি আমরা বন্ধ করব, নাকি বট বাহিনী নিয়ে আমরা মাথা ঘামাবো? কতটা ক্ষতি করে আসলে রাজনীতিকে এবং রাজনীতিবিদদের? আমরা আলাপ করতে চাই 71 পডকাস্টে। আমরা সিরিজ আলোচনা করছি রাজনীতিতে সাইবার বুলিং এবং বট বাহিনী নিয়ে, এবং আজকে এই প্রথম পর্বে 71 পডকাস্টের এই সিরিজ আলোচনায় আমার সঙ্গে আছেন সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি ক্যান্ডিডেট এবং একই সঙ্গে জুলাই যোদ্ধা আবিদুল ইসলাম খান আছেন, এবং আমি রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন রাজনীতির মধ্যে যদি আমরা সাইবার বুলিংটাকে ধরতে না পারি, অপতথ্যকে ধরতে না পারি, আপনি নির্ঘাত বিভ্রান্ত হবেন। কাজে আলোচনাটা পুরোটা জুড়ে শুনবেন এবং আশা করি কিছুটা হলেও আপনাদের বিভ্রান্তি কাটবে। আবিদুল ইসলাম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই আমাকে ডাকার জন্য। আসলে সময়ের দাবিতে আপনি এখানে, আমি মূল আলোচনায় যাব। আপনি বোধহয় সাম্প্রতিক সময়ে তরুণ রাজনীতিবিদদের মধ্যে সবচাইতে বেশি অপতথ্যের শিকার হয়েছেন। একাধিকবার শো করেছে আপনার সঙ্গে, অনেক কথাও শুনেছি। সেগুলো নিয়ে আজকে একটু ডিপ ডিসকাস করব। তার আগে একটু জানতে চাই আপনার অ্যানালাইসিস কি বলে, বট বাহিনী কারা? 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এইরকম অনলাইন অপপ্রচার কিংবা বট বাহিনী সংক্রান্ত বিষয়ে অতটা ধারণা, অতটা কনসেপ্ট আসলে আমার ছিল না। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার ওপর আঘাত আসবে আপনি ওটা নিয়ে মাথা ঘামাইতে যাবেন না, এটা মানে নর্মাল নিয়ম। তো যার ফলশ্রুতিতে আমার তেমন কনসেপ্ট ছিল না বট সংক্রান্ত বিষয়ে, কিংবা বট বাহিনী কেন বলে তেমন ধারণা ছিল না। কিন্তু 5 আগস্টের পর বিভিন্ন একই সেম কমেন্ট বিভিন্ন আইডি থেকে বিভিন্ন নামে, যাদের আইডিতে ছবি থাকে একরকম, মানে প্রোফাইল পিকচার যেগুলো আননোন থাকে, কাভার ফটো আননোন থাকে। ধরেন 5 আগস্টের পরে যেটা দেখছি এগুলো হচ্ছে যে একটু ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে যে কাভার ফটো দেওয়া থাকে, এবং সবাই একই ধরনের কমেন্ট করে। কমেন্টগুলো কিন্তু ডিফারেন্ট না, কমেন্টগুলো একই রকম। ধরেন একটা নেগেটিভ, একটা হয়তো আমার যেটা সন্দেহ হচ্ছে যে এদের বিভিন্ন যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে হচ্ছে যে এই কমেন্টগুলো লিখে দেওয়া হয়। সে লিখে দেওয়ার পরে এগুলো একের পর এক আইডি দিয়ে কপি পেস্ট করতে থাকে আর কি। তো যেটা মনে হচ্ছে একজন অনেকগুলো করে চালায়, সেটা হচ্ছে আগে ছিল ভাবনা। তো লাস্ট সময়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে যে মানে এই বট সংক্রান্ত বিষয়ে কিংবা অপতথ্য সংক্রান্ত বিষয়ে যখন কিছু কিন্তু মানে গন্ডগোল হয়েছে, তখনও কিন্তু ধরা গেছে যে একজন 10টা করে 15টা করে আইডি চালায়। সুতরাং বট হচ্ছে যে একজনই 15, 20টা, 30টা, 40টা আইডি চালায়। অথবা ডয়েচে ভেলের রিপোর্ট হয়েছিল নির্বাচনের আগে যে কিভাবে ল্যাপটপ থেকে একসাথে মানে শত আইডি কীভাবে নিয়ন্ত্রণ করে, এবং এদেরকে যখন কমান্ড দেওয়া হয় এরা একই সাথে কমেন্ট করে যাচ্ছে, সেখানে কপি পেস্ট করে বিভিন্ন ধরনের কমেন্ট করে যাচ্ছে। তা আলটিমেটলি এই প্রবণতাটা হচ্ছে যে 5 আগস্টের পরে এটা বেড়ে গিয়েছে। এটা বাড়ার কারণও হচ্ছে কি, আগে তো রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, যে ধরেন বিএনপি থাকলে পতিত স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। তো আওয়ামী লীগ এবং বিএনপি এটা মাঠে
রাজনীতি ছিল, দুই দলেরই একটা মাঠের রাজনীতি ছিল, মাঠে মোকাবেলা করতো, টকশোর মধ্য দিয়ে মোকাবেলা করতো, তো আলাদা করে বটফোর্সের প্রয়োজন ছিল না। কিন্তু 5 আগস্টের পরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যখন চলে যাওয়ার পরে কিন্তু এখানে একটা শূন্যতা চলে আসছে। বিএনপি বলেন কিংবা বর্তমানে যে জামায়াতে ইসলামী বলেন কিংবা আদার সংগঠনগুলো সবাই কিন্তু একই ব্যানারে হচ্ছে যে আপনার আন্দোলন সংগ্রাম করে গিয়েছে, একটা দীর্ঘ সময় ধরে যুগপৎ আন্দোলনে তারা ছিল, কিন্তু মেইন শক্তি কিন্তু সেখানে বিএনপি ছিল, মেইন শক্তি বিএনপি ছিল। তো যার ফলশ্রুতিতে বিএনপি যে রাজনীতিটা করে গিয়েছে, এখন বিএনপি সরকারি দলে গিয়েছে, এখন বিরোধী দল কে হয়েছে, জামায়াত হয়েছে। তো জামায়াতের বিগত দীর্ঘ সময় ধরে কিন্তু মাঠের রাজনীতি তাদের একটা অনুপস্থিতি ছিল। এখন মাঠের রাজনীতিতে অনুপস্থিত থাকার কারণে এখন যারা মাঠের রাজনীতিতে উপস্থিত ছিল তাদেরকে যদি আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, তাহলে তারা যেভাবে রাজনীতিটা করে গেছে আপনাকে সেভাবে কিন্তু মাঠের রাজনীতিটা জনগণকে প্রদর্শিত করতে হবে যে আমি এগুলো করে গিয়েছি। এখন ওগুলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, তখন তাদের নামে যত ধরনের মিথ্যা ন্যারেটিভ, মিথ্যা ফটোকার্ড, মিথ্যা অপপ্রচার বিভিন্ন আইডি দিয়ে একই সাথে প্রমোট করা হয়েছে, জেনারেট করা হয়েছে। ওটা থেকেই হচ্ছে যে এই যে বট বাহিনীর একটা উত্তাপ অনলাইনে শুরু হয়েছে। তো এগুলোই বট সংক্রান্ত আলোচনা ছিল আর কি বিগত সময়টাতে। আর আমি এখান থেকে আসলে কোন অনুসিদ্ধান্তে আসব, বট বাহিনী কি জামাত ইসলামী এবং তার ছাত্র শিবির? হ্যাঁ, পরিপূর্ণভাবে 5 আগস্টের পরে তারা সেটাকে নিয়ন্ত্রণ করেছে এবং তারা হচ্ছে যে রাজনৈতিক যে ঐক্যবদ্ধতা ছিল 5 আগস্টের পরে, যে ঐক্যের রাজনীতিটা ছিল, সেখানে ফাটল ধরিয়েছে ঐক্যবদ্ধভাবে। কারণ আমরা যারা জাতীয়তাবাদী শক্তির ছিলাম কিংবা ছাত্রদল, আমি যদি আমার সংগঠনের কথাই বলি, এখন ভাই প্রতিদিন আমাকে মিছিল করতে হবে, হরতাল অবরোধ আমাকে সফল করতে হবে, আমাকে পুলিশের হয়রানি থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং আমার পলিসিটা মাঠের পলিসি, প্রতিনিয়ত আমাকে এটা চিন্তা করতে হয়। এই জেনারেশনে ছাত্রদলের রাজনীতি কিংবা বিএনপির রাজনীতি কিংবা জাতীয়তাবাদের রাজনীতি করাটা এক প্রকার অপরাধে রূপান্তরিত হয়েছে। সেই জায়গা থেকে একটা ছেলেকে কিভাবে আমি জাতীয়তাবাদে রূপান্তরিত করতে পারি সেটা নিয়ে আমার ধ্যান জ্ঞান ছিল, যার ফলশ্রুতিতে আমি কিন্তু আলাদা বট বানিয়ে কাউকে গালিগালাজ করব, কাউকে চরিত্র হনন করব, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আমার ছিল না। আমি কিন্তু ওইটার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় নাই আমাকে আওয়ামী স্বৈরাচারের যে ফ্যাসিস্ট বাহিনী, তার যে পেটুয়া বাহিনী ছিল, ডিরেক্ট গুলির সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে। মানে পুরোপুরিভাবে নির্যাতন নিপীড়নটা ছিল শারীরিক, মানসিক এবং হচ্ছে যে যেটাকে বলি দৃশ্যমান ছিল নির্যাতনটা। সুতরাং আমাকে কিন্তু এই বট বাহিনীর বিরুদ্ধে আমাকে লড়াইটা সে সময় করতে হয় না, যার ফলশ্রুতিতে এই ধরনের প্রিপারেশন কিন্তু আমাদের ছিল না। তো 5 আগস্টের পরে দেদার্সে সেটা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সেটা করে গিয়েছে। এটা গোটা জাতির কাছে এখন স্পষ্ট এবং প্রতীয়মান। এটা কি আব্দুল ইসলাম খান আপনার মনে হয় যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আপনি আগেই তাদেরকে সন্দেহ করছেন? তাদেরও তো অনেক সময় বলে যে বট বাহিনী আছে বিএনপিদের, বট বাহিনী আছে ছাত্র দলের, মানে এটা কি শুধু কথার রাজনীতি নাকি আদৌ কোনো প্রমাণ সর্বস্ব বিষয়? এটা কথার রাজনীতি হতে যাবে কেন? এই যে তাহলে তো আমাকে আমার জায়গাতে, যে আমি যখন এই অপতথ্যের শিকারগুলো হয়েছি সে সময়টাতে আমাকে চলে যেতে হয়, যেমন ডাকসু নির্বাচন। এই যে ডাকসু নির্বাচনে যখন যদি আমি আমার জায়গা থেকে বলি, আমি যেদিন আমার মনোনয়ন ঘোষণা হলো এর আগে পর্যন্ত আমাকে সরাসরি এই ধরনের অপতথ্যের শিকার সে পর্যন্ত আমাকে কিন্তু হতে হয় নাই। যখন নির্বাচনে আমাকে ভিপি প্রার্থী হিসেবে আমার সংগঠন আমাকে মনোনয়ন দিল, এরপর থেকে আমাকে যত ধরনের অপতথ্য এবং মিথ্যা ফটোকার্ড, যত ধরনের প্রয়োজন গোটা দেশব্যাপী তারা সে কাজগুলো করিয়েছে। কেন? এখন আমাকে যদি ভাই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, সত্য কথা যেটা, আমি 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং এই গণ আন্দোলন যেদিন শুরু হয়েছে, যেদিন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, সকল তথ্য প্রমাণ সহ আমি আমার বই লিখেছি এবং ইতিমধ্যে প্রথম আলো থেকে শুরু করে সকল পত্রিকাতে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে। কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ, যেটা আমরা কয়েকজন বন্ধু মিলে, ইয়ারমেট মিলে, ছাত্র দলের আমরা হচ্ছে যে 7 জুন সেটাকে ক্রিয়েট করেছি। 5 জন কোটার পরিপত্র বাতিল হবার পরে সেই 7 জুন আমরা এই আন্দোলনে মানে আমার স্টুডেন্টদেরকে, আমার ছাত্রদলের নেতাকর্মীদেরকে জেনারেলাইজেশন করেছি এই উদ্দেশ্যে যে, কারণ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আমি জানি, যেহেতু এবার যেহেতু হাসিনা সেটাকে পরিপত্র বাতিল করছে, তার মানে সেটাকে আর সে কঠিনভাবেই এটার পক্ষে সে নিবে, সে স্টুডেন্টদের অধিকার কিংবা স্টুডেন্টদের দাবি না মেনে নেওয়ার সম্ভাবনাই আছে। তো যদি আন্দোলনটা ওই দিকে চলে যায়, ওই মুহূর্তটাতে আমার কোটা সংস্কার দিয়ে তোমার রাষ্ট্র সংস্কার হবে না। আমি তো বুঝি, আমি ভাত খাইতে গেলেও হাসিনা পতনের জন্যই শক্তি সঞ্চয় করি। আমাদের টেন্ডেন্সিটা কিন্তু ওই পর্যায়ে চলে গেছে ওই মুহূর্তে।
তো এখন ছেলে মেয়েদেরকে জেনারেলাইজেশন করাটা ওই মুহূর্তে প্রয়োজন ছিল ছাত্রদলের ছেলে মেয়েদেরকে, যদি আন্দোলনটা অন্যদিকে ডাইভার্ট হয় ওই সময় যেন হাসিনা বিরোধী স্লোগানটা আমাদের ছেলেরা তুলে দিতে পারে। কারণ একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দটা বলে স্লোগান তোলা তার জন্য সত্যিকার অর্থে কঠিন, যেটা আমার রাজনৈতিক সংগঠনের ছেলে মেয়েদের জন্য সহজ। তো এখন ছেলেদেরকে জেনারেলাইজেশন এই জন্য করেছি, সেদিন ওই সময়টা যখন আসবে বাকিরা যেন তার কাছ থেকে দূরে সরে না যায়, তারা যেন দূরে সরিয়ে না দিয়ে তার সাথে যেন গলাটা মেলায়। 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশ ছাত্রদলের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত করেছে, সে স্লোগান তুললো, গোটা বাংলাদেশ সে স্লোগান লুফে নিল। 2016 সাল থেকে 24 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপদানকরণের জন্য ভূমিকা পালন, তারপর ভিসি চত্বরে স্টুডেন্টদের সাথে থেকে, মেয়েদের বোনদের সাথে থেকে, বোনদের রক্তাক্ত হতে দেখেছে। আমি নিজে সেখানে আহত হয়েছি 15 তারিখ। 18 তারিখ থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আন্দোলন করলাম। লাশ দেখলাম, শহীদ জিল্লুরের লাশ সাক্ষী রেখে হাসিনা পতনের স্লোগান তুললাম। প্রতিটা মুহূর্তের হিস্ট্রি আছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আন্দোলনকে প্রভাবিত করার জন্য ভূমিকা রেখে গিয়েছি। সর্বশেষ 5 আগস্ট উত্তপ্ত পরিস্থিতিতে সকলকে আহ্বান করলাম যে কেউ কাউকে ছেড়ে যায় না। আমরা কেউ কাউকে সেদিন ছেড়ে যাইনি, 5 জন সেখানে শাহাদাত বরণ করলো। তার মানে এই বিগত দীর্ঘ দুঃশাসনের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপদানকরণ এবং প্রত্যেকটা মুহূর্তে ঘরের ভিতরে না থেকে রণাঙ্গনে থেকে এই আন্দোলনকে প্রভাবিত করুন। আমি যে বেঁচে আছি, বেঁচে তো নাও থাকতে পারতাম। তাহলে এভাবে ভূমিকা রাখার পরে এখন আমাকে যদি ফেস করতে হয় তাহলে কি লাগবে? আমার মতো আবার রাজনৈতিক ক্যারিয়ার লাগবে, তাই না? এখন আমাকে তো শিবিরের এখন যাদেরকেই বলেন তাদেরও তো এই গণ অভ্যুত্থান বলেন কিংবা বিগত দীর্ঘ দুঃশাসনে বলেন, কোথাও তারা প্রকাশ্যে কিংবা সরাসরি হাসিনার বিরুদ্ধে কখনোই রাজনীতিটা তারা করেনি। বটফোর্স হিসেবে থাকতে পারে কিন্তু কখনোই তারা সে আন্দোলনটা করেনি। তো যার ফলশ্রুতিতে এখন আমাকে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না, যার ফলশ্রুতিতে তারা ওই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। আপনি আশ্চর্য হবেন, যারা জামাত ইসলামের বড় বড় যারা নেতা ছিলেন, যাদের বাবাদের যুদ্ধাপরাধীদের অপরাধে যাদের বিভিন্ন দণ্ড দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা ওই সময়টাতে, তো ওই সময় কিন্তু তাদের পরিবার পরিজন কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষের কিন্তু সিম্প্যাথি গেইন করছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যার ফলশ্রুতিতে তাদের যে ফেসবুক আইডিগুলো ছিল এগুলো কিন্তু অনেক ফলোয়ার্স ছিল। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কয়েকটা আইডির সাথে কিন্তু মানে জয়েন হয়ে গেছিল। ওই আইডিগুলো থেকে ডাকসু নির্বাচন সময়টাতে আমি বেয়াদব, আমি নেশা করি, তারপর হচ্ছে যে আমি মানে আমার সম্পর্কে যত ধরনের অপপ্রচার অপতথ্য ছড়ানো সম্ভব, কারণ এর মধ্যে বিচার ছিল না এগুলোর। এখনও তো তেমন বিচার আমি দেখতেছি না, অন্তত মানে এখনো পর্যন্ত কোনো বিচার অন্তত আমার চোখে পড়ে নাই। তাহলে ওই ব্যক্তিগুলোর আইডি থেকে আমার সম্পর্কে অপতথ্য ছড়িয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি যে নির্বাচন বন্ধ করার ব্যাপারে যে আমি প্রতিবাদ জানিয়েছি। আরে ভাই, আমি যদি বেয়াদব হয়ে থাকি, আমার আচরণে যদি বেয়াদবি থাকে, তাহলে মনে রাখবেন আমি অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই বেয়াদব। নাইলে হাসিনার বিরুদ্ধে আমি কখনোই লড়াই করতাম না, হাসিনাকে বলতাম না তোমাকে আর সময় দেওয়া যাবে না। সুতরাং অন্যায় যেখানে হবে অবশ্যই আমি সেখানে বেয়াদব, কিন্তু যেখানে নেই সেখানে আমি আমার জীবন দিতেও দ্বিধাবোধ করবো না। তো সুতরাং আমার সম্পর্কে এই ধরনের অপপ্রচার যখন ওই দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে যখন সরানো হয়, অটোমেটিক্যালি সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে এবং ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার নামে বিভিন্ন বট পেজ খুলে গোটা বাংলাদেশব্যাপী অপতথ্যগুলো ছড়ানো হয়েছে। এরা একটা তথ্য কিভাবে ছড়াতো, ধরেন ডিউ ইনসাইডার থেকে একটা তথ্য দিত, আর বাদ বাকি যত পেজ আছে শত শত পেজ, গোটা বাংলাদেশব্যাপী এদের যত পেজ আসে সব পেজ থেকে ওইটার সোর্স লিখে দিয়ে এটা প্রচার করতো। এখন ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার এগুলো তো এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেজ, যেহেতু এগুলোর রিচও বেশি, এগুলো তো মানুষ বিচার বিশ্লেষণ করে না। এগুলোর মধ্য দিয়ে এরা দেদার্স অপতথ্য ছাড়িয়ে এগুলোতে সফল হয়েছে। এবং শেষ মুহূর্তে আমি ডাকসু নির্বাচনের পরে আসলে মাঝে মাঝে এগুলা আমার দুর্বলতা না, আমি এখনো পর্যন্ত কোনোদিন আমার নীতিনৈতিকতার সাথে কখনোই আমি আপোষ করিনি। আমি মহান সৃষ্টিকর্তার কাছে অলওয়েজ প্রার্থনা করি, হে আল্লাহ, দুনিয়াতে আর কেউ জানুক না জানুক, আপনি জানেন যে আমি কোনো স্বার্থের জন্য এখানে রাজনীতি করতে আসি না। আমি টোটালটাই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সুস্থ ধারার রাজনীতির সংস্কৃতি প্রচলনের জন্য আমি এখানে এসেছি। আমাদের পাশে কেউ ছিল না, আমাদের পরিবার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা পরিবারে আমরা নিগৃহীত হয়েছি পরতে পরতে। সুতরাং আর কেউ জানুক না জানুক, এটা অন্তত সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন। সুতরাং আমি এখনও বলি, হে আল্লাহ, যেদিন আমি এই রাজনীতির স্বার্থের দ্বন্দ্বে জড়ায় যাব, যেদিন আমি পথভ্রষ্ট হব, সেদিন তুমি তোমার হচ্ছে যে অলৌকিকভাবে এই জায়গা থেকে তুমি আমাকে সরিয়ে নিও। আমি এখনও প্রত্যেকটা প্রার্থনা আমি এই কথাটা বলি। তো আমরা জানি এই রাজনীতি করতে এসে মানে যখন এতটা স্বচ্ছ কনসেপ্ট নিয়ে যখন রাজনীতি করে আসে, প্রত্যেকটা পরতে পরতে কোনো
মানে বেনিফিট ছাড়া যখন এত কিছু করার পরে যখন এভাবে অপপ্রচার হয়, এমনও দিন গেছে আমি বারান্দার সামনে দাঁড়াই ডাকসু নির্বাচনের পরবর্তীতে আমাকে তো আরও বেশি অপপ্রচার করা হয়েছে, যা আমি বলি না, যা আমি করি না, দেদার সেগুলো ছড়ানো হয়েছে। অনেক মানুষ বিশ্বাস করছে, আমার যারা রাজনৈতিক জুনিয়র আছে এরা আমাকে, এর এলাকার মানুষরা তাকে পাঠাইতো, কিরে ভাই তোর ভাই এই কথা বলে, অথচ আমি এই কথা বলিনি, এরা আবার আমাকে পাঠাইতো। তার মানে শুধু আমি মানসিক নিপীড়নের শিকার হই নাই, আমার সাথে যারা আমার রাজনৈতিক জুনিয়র ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, আমার পরিবার ছিল, প্রত্যেকটা মানুষ এই নিপীড়নের শিকার হয়েছে। কারণ যারা আমাকে ভালোবাসে এরা আমি জানে আমি এইটা না, কিন্তু এলাকায় এগুলো প্রচার প্রসার করা হচ্ছে। এই যে লাস্ট মেট্রো রেলের একটা ঘটনা, আপনার ৭১ টেলিভিশন ওই সময় আপনারা নিউজ করেছিলেন এই মিথ্যার বিরুদ্ধে। মেট্রো রেলে আমি চড়ি না, আমি যাই নাই, সেখানে আমার নামে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার মা হঠাৎ করে আমার রুমে এসে বলতেছে, তোর সাথে আজকে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো। আমার আপনি হাজার মজা করতে পারেন, আমার হাজার সমালোচনা করতে পারেন, কিন্তু যখন এই ঘটনা যখন আমাকে বলে, এই কোশ্চেনের ফেস যখন আমার পরিবার থেকে হইতে হয়, তাহলে আমার মানসিক পরিস্থিতিটা ভাই কোথায় গিয়ে দাঁড়ায়? তো এই রকম অন্যায় শিবির এবং ইসলামী জামাতে ইসলামীর প্রত্যেকটা নেতাকর্মী এককভাবে আমাকে টার্গেট করে এই কাজগুলো করে গিয়েছে। এবং লাস্ট যে চ্যানেল 24-এর একটা টক শো অবশ্যই আপনারা দেখেছেন, ওটা বাংলাদেশে সেটা দেখেছে, আমি প্রমাণ সহ যারাই যেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল থেকে, যে রুম থেকে, যে জায়গা থেকে সেটার উৎপত্তি হয়েছে, ডি ইনসাইডার, ডি অবজারভার, তারপর হচ্ছে আরও অনেক পেজ, যেই ছেলেটা সেগুলোকে কন্ট্রোল করতো, সাদিক কায়েম, যাকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন, সাদিক কায়েম, এস.এম. ফরহাদরা, আমি প্রমাণসহ সাদিক কায়েমের সামনে সেগুলোকে উপস্থাপন করেছি। গোটা জাতি দেখেছে সাদিক কায়েম সেদিন একটা প্রশ্নের উত্তর তো দূরের কথা, সেটা যে মিথ্যা সেটা পর্যন্ত সে বলার দুঃসাহস সেদিন সে প্রকাশ্যে করেনি। এবং সেই ফয়সাল ছেলেটাকে আমি পরবর্তীতে জানতে পারি যে তার মাসিক বেতন ছিল 40,000 টাকা, শিবির থেকে 40,000 টাকা বেতন দিত এই ফয়সাল ছেলেটা, মহসিন হলের। তারপর হচ্ছে হাসান আল বান্না শিবিরের আইটি বিষয়ক সম্পাদক ছিল, তারপর আহমেদ জুবায়ের শিবিরের প্রচার বিষয়ক সম্পাদক ছিল বিশ্ববিদ্যালয়ের। এরা এই আইডিগুলোর সাথে জড়িত এবং এদের যে ফোন, এই ফোন থেকে স্ক্রিন ভিডিও করে আনা হয়েছে। সুতরাং এটাকে এরা কথার রাজনীতি না, মানে কথার রাজনীতি, এটা প্রমাণের রাজনীতি। তো আমার আফসোস, আমি আমার বাংলাদেশের যে বর্তমান সরকার আছে সে সরকারের কাছে বলতে চাই যে দেখেন, রাজনীতি করাটা অপরাধ না। আমি আগে বাংলাদেশকে ভালোবাসি, তারপর সংগঠনকে ভালোবাসি। কোনো অন্যায় অত্যাচার কারো উপর কখনো করি নাই, সবসময় প্রতিবাদ করেছি যেখানে অন্যায় হয়েছে, কিন্তু এগুলো প্রমাণ বের করার পরও আজও পর্যন্ত এই অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই সরকার। আমি মনে করি এটা অবশ্যই সরকারের দুর্বলতা। সরকারের উচিত এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা। বিচারের অংশটা আমার হাতে আছে, ওগুলো নিয়ে আমি আলাদা করে আপনার কাছে জানতে চাইবো। কিন্তু একটা প্রশ্ন তো অনেকেই করবেন, ডাকসু নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যখন যত ধরনের অপপ্রচার হওয়া সম্ভব প্রার্থীদের নিয়ে নানা রকমের, আমরা সেগুলো কভার করেছি, দেখেছি। কিন্তু এই নির্বাচন শেষ হওয়ার পর কেন আপনি টার্গেট হচ্ছেন? আমার তো মনে পড়ে কোরবানির সময় আপনি কোরবানির আগে গরু কিনেছেন, সেটাতে একটা ফেসবুকে ছোট্ট একটা ভিডিও বার্তা দিয়েছেন, ত্যাগের কথা বলছেন, যে কাউকে ইন্সপায়ার্ড করার জন্য খুব চমৎকার একটা ছোট্ট রিলস, এটা মনে হয় 1 মিনিট 27 সেকেন্ড 28 সেকেন্ডের মতো, সেখানেও আপনাকে ট্রল হতে হয়েছে। আমি দেখলাম যে আপনি মুখ দিয়ে কোনো কথা বললে সেটাকে নানাভাবে ট্রল করা হচ্ছে, ফটোকার্ড তো বটে, বিভিন্ন কমেন্টও আপনার ছবি ব্যবহার করে ট্রল করা হচ্ছে। ওয়াই ইউ? আপনাকে কেন টার্গেট করা হচ্ছে বারবার? আমি মনে করি রাজনীতিবিদের পথ পদবিটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সে কতটুকু সমাজ পরিবর্তনে প্রভাবকের ভূমিকায় থাকতে পারতেছে। আচ্ছা, আমি মনে করি আমি আমার জায়গা থেকে একটা জেনারেশনকে প্রভাবিত করার চেষ্টা করে গেছি এবং সেই জায়গায় আমি কিছুটা সফল হয়েছি। এই যে কুরবানি ঈদের আগের যে ভিডিওটা দেখেন, বাংলাদেশি মুসলমানদের যে একটি মানে ধর্মীয় সংস্কৃতি তো বটেই, কিন্তু একটা আনন্দের বিষয় হচ্ছে কুরবানিতে গরু বাজারে যাওয়া, গরু কিনা, তারপর গরুকে লালন পালন করা, সেটাকে ঈদের দিন গোসল করা, গোসল করানোর মধ্য দিয়ে কিন্তু এইগুলোর মধ্য দিয়ে কিন্তু গরুর প্রতি একটা মায়া তৈরি হয়, পশুর প্রতি একটা মায়া তৈরি হয়। এবং তাকে যখন জবাই করবেন, ছোটোবেলা থেকে আমরা কিন্তু গরু যখন জবাই করতো তখন আমি কাঁদতাম, আমরা সবাই, তারপর হচ্ছে ভাইরা সবাই কান্না করতো। এই মায়াটা ছোটোবেলা থেকে আমরা এভাবে বড় হয়েছি। এখন আমাকে গরু কেনার জন্য তো আমি প্রতি বছরই পরিবারের গরুটা কিন্তু আমিই কিনি, দরদাম আমি কিনি বলতে আমি টাকা দেই না, দরদাম আমি কিনি, আমার পছন্দ অনুযায়ী পরিবার গরুটা কিনি। এটা পরিবার স্পেশালি আমার উপর ডিপেন্ডেবল এক প্রকার আর কি। এবং আমি যেটা পছন্দ করি এটা পরিবারের পছন্দ, ব্যাপারটা হচ্ছে ওরকম। তো এখন সেই অনুযায়ী গরু বাজারে গিয়েছি, কুরবানির আগে বার্তা দিয়েছি। এটার মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে দেখবেন এই জেনারেশনের যে ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা গরুকে ভয় পায়, ছাগলকে ভয় পায়, পশুকে ভয় পায়। তারপর আমাদের যে পূর্বের যে ধর্মীয় এবং
আমাদের কালচার যে সংস্কৃতিটা, বাংলাদেশের সংস্কৃতিটা, সেটা থেকে কিন্তু এই জেনারেশন অনেকটা দূরে আসছে। কিন্তু এটার মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি একটা জেনারেশনকে প্রভাবিত করতে, যেন এরাও এগুলোর প্রতি মায়া বাড়ুক। একটা পশুর প্রতি মায়া বাড়া মানে কি হচ্ছে যে আপনার মনুষ্যত্ব বোধ তৈরি হওয়া। তো এই জায়গাটা থেকে প্রভাবকের মানে এই জায়গা থেকে একটু আমি আমার জায়গা থেকে বার্তা দিয়েছি, দেখলাম এটা অসাধারণভাবে এই জেনারেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে, অসাধারণভাবে। এখন আমি আমার জায়গা থেকে প্রভাবিত করতে পারতেছি। এখন হয়তো বা এদের জায়গা থেকে এরাও এদের নেতৃত্বের কাছ থেকে এটা আশা করে, এখন পায় না বলে তো শেষ পর্যন্ত কি করতে হবে? এখন আবিদ তো প্রভাবকের ভূমিকায় আছে। এখন আবিদকে পাগল বানাও, আবিদকে ছাগল বানাও, আবিদকে ব্যক্তিত্বহীন করে তোলো, এটার জন্য যা করা দরকার তা করো। এই কাজটাই চলছে। একদম স্পেসিফিক্যালি আমাকে টার্গেটেড করা হয়েছে। এখন প্রতিনিয়ত আমি টার্গেটেড। তবে একটা সময় এটার জন্য কিছুটা খারাপ লাগতো, মানে যে আমি যেটা না, আমার সাথে এই অন্যায়টা কেন করা হচ্ছে। প্রতিযোগিতা হোক, কিন্তু প্রতিহিংসা কেন? কিন্তু আমাকে কখনো এটা মানে মানসিকভাবে যে দমাই ফেলবে, এটা আমাকে করতে পারে নাই। কারণ বাস্তবতা যেটা, আমরা তো ন্যাচারালি বেড়ে উঠছি, প্রকৃতির স্বার্থে বেড়ে উঠছি। সুতরাং আপনি আমার সম্পর্কে মিথ্যা অপপ্রচার যতই ছড়াবেন, আমার বিশ্বাস আছে আমি যেহেতু সৎ আছি, আমি যেহেতু কারো ক্ষতি করি নাই, আমি যেহেতু কখনো অপপ্রচারের বিরুদ্ধে অপপ্রচার করি নাই, জুলুমের এগেনস্টে জুলুম করি নাই, তো সুতরাং আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক গোটা বাংলাদেশের মানুষ আমার সম্পর্কে জানবে, বুঝবে, এবং যারা আজকে মিথ্যা অপপ্রচার চালাইছে তাদেরকেও চিনবে। মানে কি এটা এই কনফিডেন্স আছে। আপনি কি প্রকৃতির উপরে ছেড়ে দিলেন? আমি টোটালটাই প্রকৃতির উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু আপনার তো অনেক ফ্যান্স ফলোয়ার আছে যারা জাতীয় নির্বাচনের পর্যায়ে আপনি যদি কখনো নির্বাচন করেন, এই মানুষগুলোই আপনাকে ভোট দেবে, তারা আপনার উপর আস্থা রাখছে। এখন তারা যদি ক্রমাগত এরকম রিউমারগুলো দেখতে থাকে, কেউ না কেউ তো সেটা বিশ্বাস করবে। আপনি একজন হলেও তো সেই সমর্থককে হারাবেন, সে যে বিভ্রান্ত হচ্ছে, আপনার সেফটি গার্ড কোথায়? না, ইতিমধ্যে তো নেচার আমার পক্ষে আসা শুরু করেছে। নেচার একদিকে যেমন তাদেরকে সুযোগ দিছে, নেচার যেমন তাদেরকে সুযোগ দিয়েছে। আপনি কি মনে করেন আমি দুনিয়াতে আর কিছু বিশ্বাস করি আর না বলি, আমি শুধুমাত্র একটা জিনিসকে বিশ্বাস করি, সেটা হচ্ছে নেচার, প্রকৃতি। প্রকৃতি যে ডিমান্ড, সে ডিমান্ড অনুযায়ী আপনি চলাফেরা করেন, প্রকৃতি আপনাকে অবশ্যই তার রেজাল্ট ফেরত দিবে। তো এরা যে অন্যায় অপপ্রচার করেছে, প্রকৃতির সুযোগ দিছে, এরা করছে, কিন্তু প্রকৃতির সেই সুযোগও দেবে যে তারা যে মিথ্যাবাদী, এটা গোটা জাতি দেখবে। ইতিমধ্যে সেটা কিন্তু অলরেডি মানুষের কনসেপ্ট পরিবর্তন হতে শুরু করেছে। আমার সম্পর্কে যে ধরনের অপপ্রচার চালাইছে কিংবা এটিগুলো যে মিথ্যা, ধীরে ধীরে বিভিন্নভাবে এগুলো ফুটে উঠতেছে। আগের চেয়ে কম্পারেটিভলি এখন আমি মনে হচ্ছে যে পরিবর্তন অনেক বেশি, এটা আমি নিজেই ফিল করতে পারতেছি। না, একটা পরিবর্তনের কথা আমি নিজে আপনাকে বলতে পারি। ধরুন, আমরা যখন অপতথ্যর বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার জন্য ফেক নিউজ স্ক্যানার বলে একটা শো তৈরি করি, তখন অনেকেই আসলে বিভিন্ন রিউমারগুলো শেয়ার করছিলেন সত্যি ভেবে। আজকে তারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, এটা দেখেন তো, এটা এআই দিয়ে বানানো কিনা। দ্যাটস দ্য কোশ্চেন ভেতরে আসছে। এটাই বোধহয় আপনাদের একটা বড় ধরনের আশাবাদের জায়গা। না, এটা আশাবাদের জায়গা, এটা আমি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি এটা বলতে নিয়েছিলাম, পরে আপনি বলে ফেলার কারণে আমি ধৈর্য ধরলাম, কিন্তু আমি দেখলাম আপনি বলেই ফেললেন। এটা আমি আগে বলতে পারলে আমার কাছে ভালো লাগতো। যে আমি সত্যিকার অর্থে একাত্তর টেলিভিশনকে এই জন্য ধন্যবাদ জানাই যে অন্তত এই ব্যাপারটা, মানে আমি যখন একদম মানে বেশি খারাপ সময় ছিলাম আর কি, এই খারাপ সময়ের ভিতরে যখন সবচেয়ে খারাপ সময়টা ছিলাম, তখন দেখলাম একাত্তর টেলিভিশন নিজেই আমার কাছে অ্যাপ্রোচ করছে, তারা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে, যেগুলো তো মিথ্যা, এগুলো সম্পর্কে আপনার মতামত কি। তখন আপনারা যখন এগুলো প্রতিবেদন সামনে নিয়ে আসছেন ধীরে ধীরে মেইন স্ট্রিম মিডিয়া, তখন মানুষ এই জায়গা থেকে ধীরে ধীরে মানে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে না, এগুলো সব কিছু অপপ্রচারই ছিল। আর ওই যে লাস্ট মুহূর্তটা কিছু প্রমাণও পাওয়ার পরে জাতিকে তো প্রমাণ দেওয়ার পর তো আর অবিশ্বাস মানে তাদেরকে তো আর বিভ্রান্তি বিশ্বাস করানো যাবে না। একদম। আমি আরও কিছু বিষয় জানতে চাইবো, তবে তার আগে আপনার ব্যক্তিগত জীবনের ইম্প্যাক্ট একটু জানতে চাই। ধরুন, আমরা একটা ম্যাথমেটিক্স করছিলাম, একটা মাস নির্বাচনের, মানে ডাকসু নির্বাচনের 1 মাস সময় যদি আমরা টাইম লাইনটা ধরি, তাহলে আপনি 210টি গুজবের শিকার হয়েছিলেন। ফেসবুক, ইউটিউব, কখনো কখনো থ্রেডসেও। ইনস্টাগ্রামে হয়, কিন্তু সেটা আবার ফেসবুকে শেয়ার হয়। আমি দুটো একসাথেই বললাম। আমরা যেটা ইউটিউবে দেখছি সেটা আবার খুব ইন্টারেস্টিং। দেখা যাচ্ছে মাঝখানে খালেদ মহিউদ্দিনকে বসানো হয়েছে, খালেদ ভাইয়ের এক পাশে আপনার ছবি বসানো হয়েছে, আর এক পাশে বসানো হচ্ছে সাদেক কায়েমের ছবি, এবং ওখানে দেওয়া হয়েছে টক শোতে যা ঘটে গেল, তুমুল হাতাহাতি মারামারি। ভেতরে গিয়ে আমরা দেখলাম অন্য কিছু। তার মানে এখানেও আপনাকে ভিক্টিমাইজ হতে হয়েছে। আমি আপনার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে এবং স্বজনদের কাছে কিভাবে আপনি মানে নেগেটিভ ইম্প্যাক্টের শিকার হয়েছেন, তাদেরকে বোঝাতে গিয়ে কতটা হিমশিম খেয়েছেন যে আমি এটা করিনি বা
দেখেন, যখন এই ঘটনাগুলো ঘটতো, আমি তো আপনাকে একটু আগে বললাম, জি আমার রাজনৈতিক জুনিয়র তাদের আত্মীয় স্বজনরা তাদের কাছে পাঠাতো তোর ভাই সম্পর্কে, তোর ভাইটা করছে কিনা তোর ভাই সম্পর্কে। এরা আমাকে বলতো যে ভাই এগুলো ক্ল্যারিফিকেশন দেন। তখন আমি বলতাম যে দেখ, আমি যদি এগুলো নিয়ে কথা বলতে চাই, এগুলো আরও মেসি আকারে হবে যে হ্যাঁ আমি এদেরকে গুরুত্ব দিচ্ছি। প্রাথমিকভাবে এগুলোকে আমি গুরুত্ব দিই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা পেছনের কথা আপনাকে বলেই ফেলি, আমি আমার রাজনৈতিক জীবনে পদার্পণের পরে একটা দীর্ঘ সময় ধরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা নন পলিটিক্যাল, তাদের আড্ডাতে আমি একদম যাই না বললেই চলে। এবং তারা কি ভাবলো না ভাবলো এগুলো নিয়ে তাদের মানে কীভাবে মানে আছে যে এগুলো নিয়ে তাদের সাথে আমার কখনো কথা হয় না। আমার একটা মানে বোরিং লাগে আর কি এগুলো নিয়ে কথা বলা, এগুলো নিয়ে বোঝানো। তো শেষ সময়টাতে আমাদের কাছের মানুষ মানে আব্বা আম্মা, তারপর হচ্ছে যে আমার বড় ভাই মেজু ভাই, তারা বুঝতো, তারা তো তাদের পরিবারের ছেলেটাকে চিনে, ভাইকে চিনে। আমার বিরুদ্ধে অন্যায় অত্যাচার, অন্যায় আর হচ্ছে যে মানসিক একটা নির্যাতন হচ্ছে সেটা তারা বুঝতেন। তো আমাকে কখনো এই ধরনের প্রশ্নের মুখোমুখি পরিবারে পড়তে হয় নাই। কিন্তু আমি বুঝতেছিলাম যে মানে আসলেই তারা না বললে ইমেজ হয়তো আসলে ইমেজটাকে এরা ক্ষতি করার মানে করছে এবং এরা সফল হয়েছে এই জায়গাটা অনেক জায়গায়। তবে ওই একটা কথা বললাম না যে আমি সবসময় একটা নেচারের প্রতি আমার একটা বিশ্বাস ছিল। আজ হোক কাল হোক, আমি যেহেতু এগুলো করি নাই, আমার সাথে যে এই মানে আমাকে রাজনৈতিকভাবে স্রেফ মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমার জীবনটাকে যে বিষিয়ে তোলা হয়েছে, আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক সেগুলো প্রমাণিত হবে। দেখেন, মহান সৃষ্টিকর্তার কি লীলা খেলা, যে ছেলেগুলো এই কাজগুলো করছে শেষ পর্যন্ত এদের প্রমাণ কিন্তু আমার হাত দিয়ে বের হইল, আমি বের করে আনতে সক্ষম হইলাম। এই যে দেখেন, শুধু আমাকে না কিন্তু এই যে দেখেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যে সালাউদ্দিন আহমেদকে ফ্যাসিস্ট হাসিনার সবচাইতে বড় রোষানোর শিকারদের মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন আহমেদ। 2015 সালে যার কণ্ঠস্বরকে হাসিনা ভয় পাইত, তিনি যখন গোপন অবস্থায় থেকেও যিনি বার্তা দিতেন, সে বার্তাটা যেন টিভিতে না আসতে পারে, শেষ পর্যন্ত তাকে গুম করে ফেলা হয়েছে। গুম করার ঠিক 62 দিন কিংবা প্রায় 2 মাস পরে তাকে কোথায় পাওয়া গেল? ভারতের শিলংয়ে। তাকে গুম করে নিয়ে ওইখানে ফেলে দেওয়া হয়েছে। ভারত তাকে গ্রেফতার করলো অবৈধ অনুপ্রবেশের দামে, তাকে পুলিশ তাকে মামলা দিল। মামলায় যাওয়ার পরে দীর্ঘ মেয়াদী মামলা চললো। 2018 সালে তাকে ওনাকে খালাস দিল, একটা রায় আসলো, খালাস দিল। আবার এটার বিরুদ্ধে আপিল করলো সরকার, ভারত সরকার। পরবর্তীতে ওই রায় আবারও হচ্ছে যে মানে ওই নির্দেশও কিন্তু আপনার ওনার মুক্তি খালাস বহাল ছিল। শেষ পর্যন্ত বিভিন্ন প্রসিডিউরের কারণে ভারত এবং হাসিনা সরকারের মধ্যে, ভারত সরকার হাসিনা সরকারের মধ্যে বিভিন্ন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে ওনাকে দেশে ঢুকতে দেওয়া হয় নাই। যেই মানুষটাকে 9.5 বছর নির্যাতন নিপীড়ন করা হলো, তাকে একটা সেলে আটকে রাখা হলো, গুম করে দেওয়া হলো, বন্দি রাখা হলো, ওই মানুষটা গণতন্ত্রের জন্য সংগ্রাম করলো, আর যাদের সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হইল, ওই ব্যক্তিটাকে যুক্তি দিয়া রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শিলং সালাউদ্দিন বলে অপপ্রচার চালানো শুরু করলো। সবচেয়ে দুঃখ লাগে যখন এনসিপির দায়িত্বশীল ব্যক্তিরা, নাহিদরা তো আলটিমেটলি নাহিদ, আসিফ যারা আছে, গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ফেজ, বাংলাদেশের ইতিহাসে তাদের মানে এদের যেভাবে হোক তাদের অবদান লেখা থাকবে। তো এই দায়িত্বশীল জায়গা থেকে যেখানে রাজনৈতিক একটি সুস্থ ধারার সংস্কৃতি চাইছি, সে জায়গায় হাসিনা যেই নেগেটিভ তৈরি করে দিয়ে গেল, হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার নেগেটিভে নাহিদ আসিফরা চলতেছে। আজকে নাহিদরা বলতেছে যে শিলং সালাউদ্দিন, আমার খুব আফসোস হয়, মানে একটা নিপীড়িত মানুষকে তার যুক্তি দিয়ে, তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়। যাদের অবদানের কারণ আছে গণঅভ্যুত্থান হইলে, ওই ব্যক্তিকে আপনি হচ্ছে যে আবারও হাসিনার টোনে আপনি তাদের সাথে কথা বলতেছেন, এটা অমানসিক কাজ ছাড়া আর কিচ্ছু বলে মনে করি না। সুতরাং মানে এই নাহিদ আসিফরা কিংবা হচ্ছে জামাতে ইসলামের সম্মুখ সারির নেতারা যখন এই ধরনের কথা বলে, তার মানে তাদের বিহাইন্ড দ্য সিনে, তাদের যারা কর্মী, মাঠ লেভেলের কর্মী, ওইখানে বার্তাটা কি যায়, আর এরা রাজনৈতিক সংস্কৃতিটা কি বুঝবে, এরা কিভাবে কথা বলবে তাহলে আমাদের সম্পর্কে? সুতরাং শুধু আমাকে না, প্রত্যেকটা ব্যক্তিকে, জায়মা রহমানকে, জনাব তারেক রহমানকে, প্রত্যেকটা ব্যক্তিকে টার্গেটেড করা হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে। এই যে কিছু আসলেই তারেক রহমানকে লন্ডনের খোঁটা দেওয়া হচ্ছে। আরে ভাই, তারেক রহমান কি নিজে গিয়ে লন্ডনে ছিলেন? নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, তাকে দেশে ঢুকতে দেওয়া হলো না। এত বড় একটা গণঅভ্যুত্থানের
বিহাইন্ড দ্য সিনে থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে আন্দোলন সফল করতে তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য তিনি ঐক্যের ডাক দিয়েছেন। আজকে সেই অনস্বীকার্য কিংবা অবশ্যম্ভাবী নেতৃত্বকে নিয়ে যখন আপনার মনে হবে তখন সবই ভালো, আর যখন মনে হবে নিজের স্বার্থে একটু আঘাত আসতেছে, আমার যোগ্যতার ঘাটতি কম, আমার যোগ্যতা কম, আমার ঘাটতি আছে, তখন আমি লন্ডনেই, তখন আমি শিলং এই ধরনের টোন ব্যবহার করব। এটার জন্য তো আমার 2000 ছেলে মেয়ে রক্ত দেয় নাই। আমরা রক্ত দিয়েছি সুস্থ ধারার সংস্কৃতি প্রচলন করবার জন্য। সুতরাং এটার জন্য বিরোধী রাজনৈতিক বর্তমানে যারা আছে তাদের মানসিকতা পরিবর্তন প্রযোজ্য। মানসিকতার পরিবর্তনটা এরকমই রয়ে গেল, পরিবর্তন হলো না। কিন্তু আমরা তো বলি ক্যাম্পাসে সহ অবস্থান। আপনি ধরেই যদি রাখেন, আপনার হাতে প্রমাণও তো আছে যে হ্যাঁ, শিবিরের দিক থেকে তাদের একটা বড়সড় বট বাহিনী আছে, ভালো একটা সফটওয়্যার ব্যবহার করে তারা এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। কিভাবে ক্যাম্পাসে তাদের সঙ্গে সহ অবস্থানে থাকবেন? ক্যাম্পাসে বা ঠান্ডা থাকবে কী করে? না, সেটা নিয়ে তো বারংবার প্রশ্ন উঠেছে। তো খেয়াল করেন ডাকসু কিন্তু কম বেশি তাদেরই কন্ট্রোলে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে ডাকসুর কথা আসলেই ওই কথাগুলো উঠে আসে। এটা তো এক প্রকার হচ্ছে যে এই নির্বাচনকে নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং শেষ পর্যন্ত কিন্তু যে সহাবস্থানের কথাটা যেটা আসতেছে, 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোকে এরা সাধারণ শিক্ষার্থীর নামে শিবির দখলদারিত্ব চালিয়েছে। এটা তো আগে বলতাম অভিযোগ, এখন তো আপনাদের সবার চোখে সেটা স্পষ্ট প্রমাণ আপনারা সবাই পাইছেন। সুতরাং 5 আগস্টের পরে এরা যেভাবে দখলদারিত্ব চালাইছে এবং পরবর্তীতে 5 আগস্টের পরে যে নির্বাচন হলো, 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পরে বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংগঠন ঘটছে যে পরের দিন হলগুলো তাদের আয়ত্তে নেয় নাই, ইতিহাসে ছিল না। কিন্তু আমরা সেই ইতিহাস সৃষ্টি করছি ছাত্রদল। আমরা কিন্তু সেই দখলদারিত্ব না গিয়ে, যে রাজনৈতিক সংস্কৃতির অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গাতে না গিয়ে আমরা কিন্তু সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির প্রচলনে আমরা আমাদের জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন গণঅভ্যুত্থানের যে বৃহৎ শক্তিটা আছে, বৃহৎ শক্তিকে আপনি অস্বীকার করতে পারবেন না। গণঅভ্যুত্থান কেন হয়েছে? গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতের প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্যই। গণতন্ত্র মানেই মত এবং পথের ভিন্নতা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন একটা বিশাল জনগোষ্ঠী গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু তাদের প্রত্যেকের রাজনৈতিক আদর্শটা কিন্তু ভিন্ন। সব ভিন্নতার জায়গা থেকে ডিবেট হবে, মতামত থাকবে, নানান ধরনের কথা থাকবে। কিন্তু গণঅভ্যুত্থানের যে হোল শক্তিকে, সেই শক্তি যদি একজন আরেকজনের বিরুদ্ধে সরাসরি রক্তারক্তিতে চলে যায়, মারামারিতে চলে যায়, তাহলে আপনি আলটিমেটলি কার ক্ষতিটা হবে? বাংলাদেশের ক্ষতি হবে, ফেসিজমের লাভ হবে। তো এখন মানে কিছু হইলেই বিরোধী দলের অনেক নেতা বলে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, নামাই ফেলবো, এই করবো সেই করবো। আরে ভাই, একটা ফেসিস্ট মাত্র চলে গিয়েছে, তার অর্গানগুলো এখনও প্রত্যেকটা জায়গায় জীবিত আছে। গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি হয়ে আপনি কে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? তো সেই জায়গা থেকে পূর্বের বিগত সময়ের খারাপ সময়টা রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বলতে চাই যে আমরা আসলে মারামারি, কাটাকাটি কিংবা অসুস্থ রাজনীতিতে কখনোই জড়াতে চাই না। এই যে দেদার্সে অপপ্রচার থেকে শুরু করে যা যা ঘটছে বিগত সময়টাতে ইন্টারিমের আমলে, এখন কিন্তু জনগণ ধীরে ধীরে কিন্তু বুঝতে শুরু করেছে। সেই বোঝার মধ্য দিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন আগের থেকে কিন্তু অনেকটা পরিবর্তন কিছুটা হলেও হয়েছে। তো আমি আশা করি হচ্ছে যে অন্যায়গুলো হয়েছে কিংবা যে মানে সহাবস্থান সংক্রান্ত বিষয়ে যে ধরনের ঘাটতিগুলো দেখা দিয়েছে, আমরা সেই জায়গাটাতে স্যাক্রিফাইস করছি এবং সামনে আমরা স্যাক্রিফাইস করব। আমরা সরাসরি কোনো ক্লেশ কিংবা সরাসরি কোনো মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে শিক্ষার্থীদের জন্য, এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে কাউকে আমরা দিব না। সে জায়গায় আমরা দায়িত্বশীল ভূমিকায় থাকবো ইনশাআল্লাহ। আমরা জুলাইয়ের স্পিরিটের কথা বলছি, জুলাইয়ের শক্তির কথা বলছি, কিন্তু মুশকিল হচ্ছে জুলাই যারা মাঠে ছিল তারাই এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে এবং এমন কোনো কথা বলার বোধহয় বাকি নেই যেটা আসলে এই 3 বছরের মধ্যে আমরা কখনো প্রত্যাশাই করিনি। গতকাল আমরা জামাত আমিরের কয়েকটা বক্তব্য শিরোনামে রেখেছিলাম, সেগুলো আমরা 71 জানুয়ারি আলাপও করেছিলাম। তিনি বলেছিলেন এই সরকারের জন্য একটা ঝাঁকুনি যথেষ্ট। তিনি বলেছিলেন অন্তহীন প্রতারণার কথা বলছিলেন এবং এটাও বলছিলেন যে আসলে যেই জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে। যদি ওই দিন আমরা ফলাফলটা না মেনে নিতাম তাহলে দেশের যে পরিস্থিতি হতো সেটা সামাল দেওয়া যেত না বা কিছু একটা। উনি খুবই ঠান্ডা মাথায় কথা বলেন, ওনার বক্তব্যগুলো আক্রমণাত্মক সাধারণত হয় না, কিন্তু জুলাইয়ের মাসে এই জাতীয় বক্তব্যগুলো কিছু মানুষের মধ্যে একটু খটকা দিয়েছে যে এটাও কিন্তু প্রত্যাশিত ছিল না। আবার জুলাইয়ের পর 3টা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করে যা চলছে ফেসবুকে আমরা দেখলাম, একটা গ্রুপ এটা দিচ্ছে, আর একটা গ্রুপ কাউন্টার দেওয়ার জন্য আর একটা কিছু নোংরা শব্দ প্রয়োগ করছে, হাতের একটা ইঙ্গিত দিয়ে বিভিন্ন ছবি পোস্ট করছে। শালীনতার কোনো কিছুই আর নেই। এখন জুলাই নিয়ে যদি আমরা এত মানে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করি, অশালীন কথাবার্তা প্রয়োগ করি, আমরা স্পিড কোথায় ধারণ করব নাকি এই আবর্জনাগুলো মুছবো? এখন কথা হচ্ছে 5 আগস্টের পরে
অশ্লীলতা চর্চা প্রত্যেকটা জায়গা থেকে হয়েছে, এটা আমাদের উচিত হয় নাই। তারেক রহমান বলেছিলেন যে বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। একই সাথে এটাও বলেছিলেন নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্য কখনো সমাধান হতে পারে না। ঠিক একইভাবে অশ্লীলতার বিপরীতে অশ্লীলতা কখনো সমাধান হতে পারে না। তো সেজন্য 5 আগস্ট পরবর্তী সময়ে মানে মানে অনেক সাইড থেকেই নানান ধরনের অশ্লীল শব্দ চয়ন হয়েছে। আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি এবং আহ্বান জানাতে চাই, সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের বেরিয়ে আসা উচিত। জুলাইকে কীভাবে ধারণ করা যায়, জুলাইয়ের যে 2000 মানুষ যে রক্ত দিয়ে গিয়েছে, এই বাচ্চা ছেলে মেয়েগুলো রক্ত দিয়েছে, তারা তো রাজনীতি করতো না, তাদের কোনো ক্ষমতার স্বাদ আরোহণ করার কোনো সম্ভাবনা ছিল না। তো সুতরাং আমরা চোখের সামনে রক্ত দেখেছি, লাশ দেখেছি, আমরা নিজেরা লাশ হওয়ার জায়গা থেকে ফিরে এসেছি, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং এই জায়গাগুলোকে ধারণ করে জুলাইকে যতটুকু জীবন্ত রাখা যায়, আমি বলেছি ইতিমধ্যেই সরকারের উচিত, বিগত সরকারের উচিত ছিল সেটা তারা করেনি, কারণ তারা তাদের জায়গা থেকে যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল সেটা করতে পারেনি, কোনো না কোনো কারণেই হোক করতে পারেনি। কিন্তু এই সরকারের প্রতি আমি আহ্বান জানাই যে জুলাইকে জীবন্ত রাখবার জন্য জুলাই জাদুঘরে একটা হচ্ছে যে ওপেন গবেষণাগার ঘোষণা করা উচিত। আর যেমন আপনি সাংবাদিক হিসেবে আপনার ভূমিকা ছিল, এখন আমি নেতৃত্বের জায়গা আছে, আপনি আমার কথাগুলো শুনতেছেন, তো আপনার কথাগুলো রাষ্ট্রে লিপিবদ্ধ হওয়া উচিত না? তারপর হচ্ছে যে যারা হচ্ছে যে আপনি কেউ আপনাদের সাংবাদিকের মধ্যে কেউ ভিডিওগ্রাফার ছিল, কেউ সংবাদ পাঠ করছে, তারপর হচ্ছে যে শিক্ষক, তারপর হচ্ছে যে অন্যান্য পেশাজীবীর যে মানুষ, আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, আমাদের মায়েদের ভূমিকা, মানে যার যে ভূমিকা আছে তারা যেন এই ভূমিকাটা রাষ্ট্রের জন্য লিপিবদ্ধ করে দিতে পারে। সেই জুলাইকে জীবন্ত রাখতে হলে তো আপনার 10 জনের ইতিহাস দিয়ে আপনি জুলাই জীবন্ত রাখতে পারবেন না। এই জন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য জুলাই জাদুঘরের একটা কর্নার উন্মুক্ত করে দিতে হবে, তারা যেন তাদের ইতিহাসটা লিখে যেয়ে জুলাইকে জীবন্ত রাখতে পারে। আবিদুল ইসলাম খান, আপনি এটা নিজে বিশ্বাস করেন এটা সম্ভব? কারণ আমরা দেখতে পাচ্ছি এখনই আপনি যদি কোনো জায়গায় আহত জুলাই যোদ্ধাদের ইনভাইট করেন, আর এক গ্রুপ বলবে বাছাই করে তাদেরকে আনা হয়েছে, তারা হয়তো বিএনপির বা ছাত্র দলের আন্ডারে জুলাই অভ্যুত্থান করেছিল। আর এক গ্রুপ বলবে এটা না, এটা সম্ভব কেন ভাই? প্রত্যেকের ইতিহাসটা সে নিজে লিখে যাবে, সে নিখিলা থাকবে। যারা এটার আদলে একটা দায়িত্বশীল একটা গ্রুপ থাকবে, রিসার্চার থাকবে, যদি তারা মনে করে সেটা অথেন্টিক, সেটা যদি বিচার বিশ্লেষণ মনে হয় সেটা আকুতিপূর্ণ, সেটা জুলাই জাদুঘরে এই লেখাটা স্থান পাইলো, তার চিঠিটাই যে লিখে দিয়ে গেছে ওইটাই স্থান পাইলো। সুতরাং এখানে তো অথবা বাসা থেকে লিখে এনে সেটা জমা দিয়ে যেতে পারে। মানে কথা হচ্ছে যে বাংলাদেশের পুরো জুলাইটাকে তুলে আনবার জন্য তুলে আনতে হবে। আপনার অনেক স্মৃতি আছে, এর ভিতরে কিছু হৃদয় বিদারক স্মৃতি আছে না, আপনি যেটা দেখেছেন, তার মানে এই স্মৃতিটা তো আপনি যখন চলে যাবেন দুনিয়া থেকে তখন এই স্মৃতিও চলে যাবে। সুতরাং জুলাইকে জীবন্ত রাখবার জন্য 10 জনের ইতিহাস দিয়ে জুলাই জীবন্ত রাখা যাবে না। গোটা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের আপনি আহ্বান করেন। এটা তো এমন না যে সরকার তার ইতিহাস বানাই দিবে, সে তার ইতিহাস লেগে জুলাই জাদুঘরে জমা দেখ। আমরাও প্রত্যাশা করি সেটা হয়, কিন্তু আমাদের বিশ্বাস করুন অতীত অভিজ্ঞতা ভালো না। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কিছুই করতে পারিনি এখন পর্যন্ত। শহীদদের তালিকা নিয়ে রাজনীতি হয়েছে। যাদের আসলে মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল না তারাই মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ নামের মধ্যে তারা চলে এসেছেন। পরবর্তীতে দেখা গেছে তারা ভুয়া মুক্তিযোদ্ধা। এগুলো নিয়ে রাজনীতি হতে দেখেছি, এই কারণে আমাদের কনফিডেন্সটা নেই যে এমন একটা কিছু হবে, হলে সেটা ভালো। আমি একটা বিচারের দিকে আসি। আপনি বলছিলেন যে সরকারের এটা একটা দুর্বলতা যে এরকম অপতথ্যের বিচার অন্তত একটা হয়নি। আমরা সেটা দেখেছি, আমরা প্রতিদিন মোটামুটিভাবে 5টা করে যদি অপতথ্য ফ্যাক্ট চেক করি এবং সপ্তাহে যদি 7 দিন আমাদের শো হয়, আমরা তো এক সপ্তাহে 35টা বেশি করে ফেলছি, কিন্তু আমরা কারোকে শাস্তি হতে দেখছি না। এমনকি যেই আইডি থেকে অপতথ্য ছড়াচ্ছে 6 মাস পরও একই আইডি থেকে অপতথ্য ছড়াতে আমরা দেখছি। যেখানে খোদ প্রধানমন্ত্রী নিজেই অপতথ্যের শিকার হচ্ছেন, সেখানে আমরা কি করে আশা করতে পারি যে অপতথ্য থামাতে আমরা পারবো? দেখেন ভাই, নেতৃত্ব মানে দায়িত্ব। যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে গেছেন, আমি একজন ছাত্র নেতা হিসেবে আমি বলবো মাননীয় মন্ত্রীর অবশ্যই দায়িত্ব এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। আমি এমন ছাত্র নেতা না যে আপনি কাজ করবেন না আমি আপনার প্রশংসা করব। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ সাইবার নিরাপত্তা পায়নি। সরকার গঠিত হয়েছে অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা উদ্যোগ আমাদের চোখে দৃশ্যমান হয়নি। আমি 71 টেলিভিশন থেকে এটা বলে যাচ্ছি, এটা বেশি করে প্রচার করবেন, আশা করি মাননীয় মন্ত্রী পর্যন্ত যাবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আহ্বান অনুনয় বিনয়ের সাথে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্ট প্রমাণ দেওয়ার পরও কিচ্ছু ব্যবস্থা নিতে পারলেন না, এগুলো কি দুর্বলতা প্রদর্শন করে না? এগুলোর মধ্য দিয়ে তো এরা আরও সাহস পায়, এগুলোর মধ্যে দিয়ে আরও বেশি করার সাহস পায়। কারণ একটা মানুষ যখন একটা অভিজ্ঞতার দিক দিয়ে যায়, সেখান থেকে হয় পজিটিভ শিক্ষা নেয়, নাহলে নেগেটিভ শিক্ষা নেয়। তার মানে এই প্রমাণ দেওয়ার পর যখন তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না, তার মানে আপনার সরকারকে সে গণবেই না। তো যার ফলশ্রুতি সে আরও বেশি করবে। তা আপনি নিজেরা তো খুব
প্রমাণ বের করে দেওয়ার পর যদি নিতে না পারেন তাহলে ওইটার নাম তো দায়িত্ব না। এখানে একটা বিষয়, একটা তথ্য জানিয়ে রাখি। আমাদের ফেক নিউজ স্ক্যানারের যেদিন 1 বছর পূর্ণ হলো, সেদিন মাননীয় তথ্যমন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি কমিটমেন্ট করেছেন যে প্রত্যেকটা মিডিয়া হাউসে এরকম একটা ব্যবস্থা থাকার জন্য তিনি চেষ্টা করবেন, যে নিজস্ব ফ্যাক্ট চেক থাকবে। ক্রমাগত আমরা অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য প্রচার করব। অ্যাট দ্য সেম টাইম টেক জায়ান্টদের সঙ্গে নেগোসিয়েশন চলবে, যেন বলা মাত্রই টেক ডাউন করে নেয় অপতথ্যগুলো। এবং দেশের মধ্যে যে আইনগুলো আছে, আপনি ইদানিং জানেন যে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন যে একটা শক্ত আইন আসছে, যে আইনের মাধ্যমে এই বুলিং কিংবা অপতথ্যগুলো ঠেকানো যাবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা যাক। এবং এর বিপরীতে আপনারা নিজেরা রাজনীতিবিদ যারা আছেন তাদের সেফটি গার্ড তো থাকতে হবে। আমি র্যাপিড ফায়ারে যাব, আলোচনার একেবারে শেষ অংশে 6টা প্রশ্ন আপনাকে করব। হ্যাঁ নার মধ্যে বললে ভালো হয়, আর যদি খুব বেশি হয় আপনি একটা লাইন বলতে পারেন। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে সাদিক কায়েমের সঙ্গে আপনার সম্পর্ক এখন ভালো নাকি খারাপ? দেখা হলে কি করেন, মানে হাই হ্যালো হয় নাকি হয় না? হয়। ভালো নাকি খারাপ বলবো আমরা? সৌজন্যতা। আচ্ছা, ছাত্র দলের কি বট বাহিনী আছে? না। ধরুন আপনার বিরুদ্ধে 10টা গুজব, এর মধ্যে একটা আবার সত্যি, ঘটনাটা ঘটেছে, আপনি সেটা স্বীকার না করে ওটাকেও গুজব বলে চালিয়ে দিয়েছেন কখনো? এই ধরনের কথা কখনোই ঘটেনি। আমি নেচারের ডিমান্ডের বাইরে কোনো কাজই করি না। কখনো উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি বা আপনার সহকর্মী যারা আছেন কেউ কারোর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, মজা করে হোক বা? কখনোই না। ডাকসু ইলেকশন ফেয়ার ছিল? নো। ডাকসু নির্বাচনে ভূমিধস জয় যাদের হলো তাদের পেছনে বটবাহিনী ভূমিকা ছিল? বিশাল ভূমিকা ছিল, এবং শেষ পর্যন্ত ওই বট বাহিনী মেইনস্ট্রিম মিডিয়াকে তাদের লেভেলে নিয়ে যেতে সফল হয়েছে। নির্বাচনের দিন সকালে প্রথম আলো থেকে শুরু করে সকল মেইনস্ট্রিম মিডিয়াতে আমার সম্পর্কে মিথ্যা সংবাদ করতে সমর্থ হয়েছে এবং সফল হয়েছে। এবং সকল মিডিয়া সেদিন বট বাহিনীর ভূমিকায় ছিল। এবং প্রথম আলোর যে ফটোকার্ড হয়ে যাওয়ার পরে কিংবা অন্যান্য টেলিভিশনগুলোর ফটোকার্ড হয়ে যাওয়ার পরে তাদের মেইন পেজ তো আছেই, পরবর্তীতে আপনি যদি স্বীকারও করেন আপনার ভুল হয়েছে সেটা কেউ দেখে নাই। সুতরাং ডাকসু নির্বাচনের দিন গোটা বাংলাদেশের সকল মিডিয়া ভোট বাহিনীর ভূমিকায় ছিল। ওই মুহূর্তটাতে সকল মিডিয়া বলতে হচ্ছে যে মেইনস্ট্রিম ম্যাক্সিমাম মিডিয়া, মানে কেন করবে, কেন এটা প্রভাবিত হয়েছে ভোট বাহিনীর দ্বারা। যেমন আমি নির্বাচন কেন্দ্র দখল করতে গিয়েছি, তো ভোট বাহিনী সেখানে সফল হয়েছে, সেটা মিথ্যা ছিল। পরবর্তীতে প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া যারা নিউজ করেছে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে যে না, আবিদ নিয়মের ভিতরে ছিল। কিন্তু আপনি সকালে যে নিউজ করে ফেলেছেন সেটা তো ভোট বাহিনী প্রচার করে দিয়ে গেছে, আপনাকে ভোটের কাতারে এনে আপনার কাছ থেকে ফটো কার্ড নিয়ে এরা প্রচার করে দিছে। পরবর্তী যে আপনি হচ্ছে যে দুঃখ প্রকাশ করছেন, সেই দুঃখ প্রকাশ করতে করতে ভোটের টাইমও ফুরিয়ে গেছে। সুতরাং আচ্ছা, আমার জীবনের সবচেয়ে মানে হচ্ছে যে ইম্পর্টেন্ট মোমেন্টটাতে সব মিডিয়া ভোট বাহিনীর ভূমিকা আমি পাইছি। যাই হোক, এখন যেহেতু আমাদের আয়োজনের শেষ পর্যায়ে, যারা আপনাকে বিশ্বাস করেন কিন্তু কখনো কখনো আপনার বিরুদ্ধে গুজব শুনলে কিছুটা আহত হন, কিছুটা বিভ্রান্ত হন, তাদের উদ্দেশ্যে কি বলবেন ছোট করে? তাদের উদ্দেশ্যে এটাই বলা যে আমি আবিদ এই যে রাজনীতির মাঠে আছি, আমি কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতিটা করি না। আমি টোটালটাই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশকে ভালো রাখবার জন্য আমার ছোট্ট কন্ট্রিবিউশন যেন থাকে সেই জায়গা থেকে আমি রাজনীতিটা করে গিয়েছি। যে কারণে আপনারা আমাকে পছন্দ করতেন, আপনারা বিশ্বাস রাখেন, আপনাদের আবিদ কখনোই নেচারের ডিমান্ডের বাইরে গিয়ে সে কখনোই ব্যতিক্রম আচরণ করেনি এবং তার সততাকে কখনো বিলিয়ে দেয়নি। আপনারা বিশ্বাস রাখতে পারেন, যারা অপপ্রচার চালিয়েছে আজ হোক কিংবা কাল হোক কিংবা 2 বছর পরে হোক, তারা একদিন এটার জন্য অবশ্যই অনুতপ্ত হবে, সেটা আমার বিশ্বাস। সুতরাং আপনারা আপনাদের আবিদের উপরে আস্থা রাখেন। আপনার বিশ্বাস নিয়ে আলাপটা শেষ করে অনেক ধন্যবাদ। একটা লম্বা সময় আপনি দিলেন এবং আশা করি সামনে এই গুজবের মাত্রা কমবে এবং আপনি সমাজ পরিবর্তনের কাজটা করে যেতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ছিলাম এতক্ষণ 71 পডকাস্টে এবং আমাদের আলোচনার বিষয় ছিল রাজনীতির মধ্যে যে পরিমাণ সাইবার বুলিং হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক রাজনীতি কখনো কখনো অপতথ্য ছড়াচ্ছে, তার পরিণতি আসলে কি হতে পারে। পুরো পর্বে আমরা আসলে সেই কেস স্টাডি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, সাথে সমাধান খোঁজারও চেষ্টা করলাম। আগামী পর্বে দেখা হবে, থাকবেন আমাদের সঙ্গে।